All right, so welcome to the platform of biological code. আমি এমডি সালাউদ্দিন মণ্ডল। তো আজকে আমরা পিরিয়ডিক টেবিলের লেকচার নাম্বার 4টা করব। আমরা আগের লেকচারে মেন্ডেলিফের পর্যায় সারণীর যে ত্রুটি ছিল সেটা আলোচনা করেছি। আজকে আমাদের মেন্ডেলিফের পর্যায় সূত্রে সংশোধন করতে হবে, অর্থাৎ তিনি যে ভুলটা করে গেছেন আজকে আমরা সেই ভুলের সংশোধন করব। তো চলো স্টার্ট করা যাক। সো আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হবে এবং খুবই গুরুত্বপূর্ণ। লেকচার নাম্বার 3টা যেমন গুরুত্বপূর্ণ ছিল এবং ওই মাস্ট বি ওই বড় কোশ্চেনটা আমাদেরকে করে রাখতে হবে। তো চলো আজকে এইটা শুরু করা যাক, আমাদের মেন্ডেলিফের পর্যায় সূত্রের সংশোধন করা যাক। তো আজকে আরেকবার মেন্ডেলিফের পর্যায় সূত্রটা আমরা বলি। তিনি বলেছিলেন কি? তিনি বলেছিলেন মৌলগুলির রাসায়নিক এবং ভৌত ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটে। এই যে পারমাণবিক ভরকে তিনি গুরুত্ব দিয়েছিলেন, এটাই হচ্ছে তার ভুল। তিনি ভুল জিনিসকে গুরুত্ব দিয়ে ফেলেছিলেন। পারমাণবিক ভরকে গুরুত্ব দেওয়ার কোনো দরকারই ছিল না। যদি তিনি একটা জিনিসকে গুরুত্ব দিতেন, জিনিসটা আমরা এক্ষুনি বলবো, তাহলে জিনিসটা ঠিক হতো, তাহলে তার সূত্রটা ঠিক হতো। এবং তার এই ভুলটা আমাদের ধরার আগে অন্য একজন বিজ্ঞানী ধরে ফেলেছে। মেন্ডেলিফের যে ভুল করেছিলেন তিনি পারমাণবিক ভরকে গুরুত্ব দিয়ে, এই ভুলটা অনেক আগে একজন বিজ্ঞানী ধরে ফেলেছে। সেই বিজ্ঞানীটার নাম কি? বিজ্ঞানীর নাম হচ্ছে মোজলে। মোজলে হচ্ছে একজন ব্রিটিশ বিজ্ঞানী। তো এই ব্রিটিশ বিজ্ঞানী মোজলে, এই ব্রিটিশ বিজ্ঞানী মোজলেই প্রথম মেন্ডেলিফের পর্যায় সূত্রের ভুল ধরেন। মানে ভুল ধরেন কি, তিনি এমনি সিম্পলভাবেই বলেন যে মেন্ডেলিফ গুরুত্ব দিয়েছিলেন পারমাণবিক ভরকে, কিন্তু পারমাণবিক ভরের থেকে কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা আমরা যাই বলবো, সেটা হচ্ছে কোনো মৌলের ধর্মের মূলগত কারণ। মানে ধর্মটা ওর জন্যই আসে। এবার কেন আসে সেটা আমরা তখন বলছি। আমি 3টা মৌল নিলাম। প্রথমে তো নিলাম আর্গন, পটাশিয়াম নিলাম এবং ক্যালসিয়াম নিলাম। এবার দেখো ধর্ম প্রোটন সংখ্যা কিভাবে ধর্মকে বিবেচনা করছে। দেখো, আচ্ছা আর্গনে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, আর্গন কত নম্বর মৌল? আর্গন হচ্ছে 18 নম্বর মৌল। এখানে আমরা লিখে রাখছি। পটাশিয়াম হচ্ছে 19 নম্বর মৌল এবং ক্যালসিয়াম হচ্ছে 20 নম্বর মৌল, তাই তো? এবার আমরা আর্গনে যখন ইলেকট্রন বিন্যাস করব কীরকম হবে? 2 8 আর 2 10, 8 18টা হয়ে গেল। পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস করলে কীরকম হবে? 2 8 8 1 পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস। ক্যালসিয়ামে ইলেকট্রন বিন্যাস করলে কীরকম হবে? 2 8 8 2। তো আমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করি, তো দেখো এমনিতেই এদের ধর্মের আমি কিছু কিছু অমিল খুঁজে পাবো। মানে প্রোটন সংখ্যা, এই যে প্রোটন সংখ্যা কি করে ধর্মের নিয়ন্ত্রণ করছে। দেখো এখানে এর প্রোটন সংখ্যা হচ্ছে 18 বা পারমাণবিক সংখ্যা 18 বা পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 18। দেখো এর কটা কক্ষপথে ইলেকট্রন পূর্ণ হয়েছে? 3টে কক্ষপথ যদি আমরা নিই, তিনটে কক্ষপথ যদি আমরা নিই, তাহলে 3টে কক্ষপথেই আমরা আর্গনকে পূর্ণ করে দিতে পারছি। কিন্তু পটাশিয়ামের ক্ষেত্রে আবার এই চলবে না। 3টে কক্ষপথ তো লাগছে, পটাশিয়ামের ক্ষেত্রে 3টে কক্ষপথ লাগছে, কিন্তু শেষে আবার এই একটা ইলেকট্রন যেটা থাকছে, এই একটা ইলেকট্রনকে রাখার জন্য আবার আমাদের কি হয়? একটা কক্ষপথের প্রয়োজন হয়। এর ক্যালসিয়ামের প্রোটন সংখ্যা 20, তাহলে এর ক্ষেত্রে দেখো 4টে কক্ষপথ লাগছে, কিন্তু এর ক্ষেত্রে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন ছিল, এর ক্ষেত্রে শেষ কক্ষপথে 2টো ইলেকট্রন আছে। দেখো এই আমাদের পটাশিয়ামকে যদি ক্যাটায়নে পরিণত হতে হয় তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে, কিন্তু ক্যালসিয়ামকে যদি ক্যাটায়ন হতে হয় দুটো, মানে একটা ইলেকট্রন ছাড়লেও ক্যাটায়নে পরিণত হবে,
কিন্তু যদি পুরোপুরি অষ্টফূর্তি লাভ করতে যায়, আমার এখানে একটা মানে মিস্টেক হলো কি, যদি অষ্টফূর্তি লাভ করতে যায় তাহলে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন লাভ করতে যায়। এবং যদি আর্গনের মতো, আর্গন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, এবং আমরা জানি কি নিষ্ক্রিয় গ্যাসগুলো সব থেকে বেশি স্টেবল হয়, তারা কারোর সঙ্গে বিক্রিয়া করতে যায় না, কারণ তারা আগে থেকে দেখো স্টেবল। এদের ক্ষেত্রে অষ্টফূর্তি লাভ হয়ে গেছে, আমরা পরবর্তী চ্যাপ্টারে এই ব্যাপারটা আরও বুঝতে পারবো। কিন্তু এর ক্ষেত্রে যদি অষ্টফূর্তি আমরা লাভ করতে যাই আমাদেরকে একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে, আবার এর ক্ষেত্রে যদি অষ্টফূর্তি আমরা লাভ করতে চাই আমাদেরকে দুটো ইলেকট্রন ত্যাগ করতে হবে। তাহলে প্রোটন সংখ্যা কি করে ধর্মের বিভিন্নতা আনছে দেখছো? প্রোটন সংখ্যা ধর্মের বিভিন্নতা কিন্তু আনছে, ঠিক আছে? এটা তোমরা দেখো একবার। তারপরে দেখো, এটা তো হলো প্রোটন সংখ্যার ধর্মের বিবেচনা কি করে আসছে আমরা দেখলাম। তাহলে অনেকে তো এরকম বলতে পারে স্যার ভর সংখ্যা দিয়ে করলেও তো এরকম হবে, কিন্তু দেখো অনেক মৌল আছে যাদের দুটো মৌলের ভর সংখ্যা কিন্তু এক হয়ে যায়। আমি যেমন এখানে আর্গনের ক্ষেত্রে ধরি, দেখো আর্গনেরও ভর সংখ্যা 40, আবার ক্যালসিয়ামের ভর সংখ্যা 40। তাহলে ভর সংখ্যা দিয়ে কিন্তু কোন মৌলটা ধর্ম কিরূপ আমরা বিবেচনা করতে পারবো না, কারণ অনেক মৌল যে হয় পারমাণবিক ভর হয়, পারমাণবিক ভর কিন্তু একই হয়ে যায়। তাহলে পারমাণবিক ভর দিয়ে কিন্তু আমরা ধর্মকে বিবেচনা করতে পারবো না, কিন্তু প্রোটন সংখ্যা দিয়ে বললেই দেখো ধর্ম বিবেচনা করতে পারছি। আমাদেরকে যদি বলা হয় 11 নম্বর মৌলটা যেটা আছে তার তুমি যতগুলো ধর্ম জানো বলো, আমি পুরো বলতে পারবো যে 11 নম্বর মৌলটার নাম হচ্ছে সোডিয়াম, তার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রনকে ত্যাগ করে দিলে সে Na+ হয়, Cl- এর সঙ্গে যুক্ত হয়ে সে NaCl গঠন করে, যেটা আমাদের খাদ্য লবণ, তো বলতে পারলাম। কিন্তু ভর সংখ্যা দিয়ে বললে কিন্তু জিনিসটা একটু অসুবিধা আমাদের সম্মুখীন হতে হয়। তো এটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণের মানে পর্যায় সূত্রের ত্রুটি, তিনি ভুল জিনিসকে গুরুত্ব দিয়ে ফেলেছিলেন, এবং তার এই ভুলটা ধরছে কে? ব্রিটিশ বিজ্ঞানী মুজলে। ব্রিটিশ বিজ্ঞানী মুজলে 1913 খ্রিস্টাব্দের দিকে তার বুঝতে পারছেন, তিনি একটা পরীক্ষা করছিলেন। কি নিয়ে পরীক্ষা? এক্স রশ্মি বর্ণালী, এক্স রে যেটা হয় এক্স রে, সে এক্স রে বর্ণালী নিয়ে তিনি পরীক্ষা করছিলেন। এবং এক্স রে বর্ণালী নিয়ে যখন পরীক্ষা তিনি করছিলেন সেই সময় তিনি বুঝতে পারেন বা জানতে পারেন যে না, পারমাণবিক ভর নয়, কোন মৌলের পরমাণুর ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যাই হচ্ছে মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক। মানে প্রোটন সংখ্যাটাই কোনো মৌলের ধর্মগুলোকে নিয়ন্ত্রণ করছে। নো ইলেকট্রন সংখ্যা, নো নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যাও নিয়ন্ত্রণ করে না, ইলেকট্রন সংখ্যাও নিয়ন্ত্রণ করে না। যেমন দেখো, একটা ইলেকট্রন যদি একটা মৌলে চলে যায়, সাপোজ হলো সোডিয়াম থেকে একটা ইলেকট্রন চলে গেল, তাহলে সোডিয়াম তো সোডিয়ামই থাকবে, তাই না? শুধু Na+ হয়ে যাবে এটাই, কিন্তু মৌলটা তো সোডিয়ামই। কিন্তু যদি একটা প্রোটন চলে যায় তাহলে কী হবে? সাপোজ ধরলাম যে সোডিয়াম থেকে একটা প্রোটন চলে গেল, একটা প্রোটন চলে গেল, তাহলে ওটা কি সোডিয়াম থাকবে? ওটা তো 10 নম্বর মৌল হয়ে গেল। আর 10 নম্বর মৌলতে কী আছে আমাদের? নিয়ন আছে, তাই তো? তাহলে ওটা আর সোডিয়াম থাকলো না, নিয়নে পরিণত হয়ে গেল। তাহলে প্রোটন সংখ্যা একটা মৌলের ধর্মকে নিয়ন্ত্রণ করছে, আমরা কীভাবে নিয়ন্ত্রণ করছে বুঝতে পারলাম। তো মেন্ডেলিভে এটাই ভুল করেছিলেন, পারমাণবিক ভরকে গুরুত্ব দিয়ে ফেলেছিলেন। কিন্তু পারমাণবিক ভরকে গুরুত্ব না দিয়ে যদি তিনি পরমাণুর ক্রমাঙ্ককে গুরুত্ব দিতেন তাহলে তার ব্যাপারটা ঠিক হতো। অর্থাৎ গুরুত্ব দিয়েছেন বা দিয়েছিলেন কোন জিনিসটাকে? পারমাণবিক ভর। কিন্তু গুরুত্ব দিতে হতো কোন জিনিসটাকে? পরমাণুর ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যাকে তার গুরুত্ব দিতে হতো, তাহলে ব্যাপারটা ঠিক হয়ে যেত। তো হ্যাঁ, এটা বিজ্ঞানীরা মানলেন, এবং এই যে পরমাণু ক্রমাঙ্ক, এই পরমাণু ক্রমাঙ্কর ভিত্তিতে পর্যায় সারণীটাকে আবার নতুন করে সাজানো হলো, এবং এই নতুন করে সাজানোর পরই আমাদের আধুনিক পর্যায় সারণী তারপরে কিন্তু এলো। এবার আমাদের আলোচনা হবে পুরো আধুনিক পর্যায় সারণীকে নিয়ে। তাহলে কী করে মেন্ডেলিভের পর্যায় সারণী আমরা সংশোধন করলাম, ঠিক আছে?
তাহলে ওই পারমাণবিক ভর যখন আমরা মেন্ডেলিভের সূত্রে বলছিলাম ওটাকে না বলে এখন থেকে পারমাণবিক ক্রমাঙ্ক বলবো। তো সূত্রটা একবার আমরা আমার সঙ্গে সঙ্গে বলি। মৌলগুলির রাসায়নিক এবং ভৌত ধর্ম তাদের পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে, পারমাণবিক ভর নয়, পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটে। বোর্ডটা দেখে নাও, ঠিক আছে? তো তিনি মেন্ডেলিভ কি করেছিলেন, ভুল জিনিসকে গুরুত্ব দিয়ে ফেলেছিলেন, তাই তো? তো চলো এবার আমাদের আলোচনা হবে আধুনিক পর্যায় সারণীকে নিয়ে। আমরা পুরো আজকে ডিপের ভিতরে ঢুকবো না, আজকে আমরা একটু ওপর করবো। নিয়ে 5 নম্বর যখন আমাদের লেকচার আসবে ওখানে আমরা ডিপে একদম পুরো আধুনিক পর্যায় সারণী সম্বন্ধে পড়বো। তাহলে মেন্ডেলিভের পর্যায় সূত্রের সংশোধন আমরা করতে পারলাম, শিখলাম। আচ্ছা, এবার চলো নেক্সট। এবার আমাদের আলোচনা হবে আধুনিক পর্যায় সারণীকে নিয়ে। আধুনিক পর্যায় সারণী আসছে এবার। আধুনিক পর্যায় সারণী, ঠিক আছে? চলো, এই যে আধুনিক পর্যায় সারণী এসছে ঠিকই আছে, কিন্তু এনেছেন কে? মানে আধুনিক পর্যায় সারণী প্রথম এনেছিলেন কে? আধুনিক পর্যায় সারণী প্রথম এনেছিলেন নিলস বোর। আধুনিক পর্যায় সারণী প্রথম এনেছিলেন কে? নিলস বোর। এই নামটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ শর্ট কোশ্চেন দিয়ে যায় আধুনিক পর্যায় সারণী কে এনেছিলেন। তাহলে আধুনিক পর্যায় সারণী, এই আধুনিক পর্যায় সারণীর নির্মাতা হচ্ছে কে? নির্মাতা এটা বানিয়েছিলেন কে? নিলস বোর। তার জন্য এই আধুনিক পর্যায় সারণীকে আবার কি বলা হয়? আধুনিক পর্যায় সারণীকে বলা হয় কি? বোর সারণী। আধুনিক পর্যায় সারণীকে বলা হয় বোর সারণী, কারণ নিলস বোর এই আধুনিক পর্যায় সারণী তৈরি করেছিলেন। এবং এই আধুনিক পর্যায় সারণী কিসের ভিত্তিতে গড়ে উঠেছিল? এটার ভিত্তি ছিল কি? কি ভিত্তি ছিল এটার? পারমাণবিক ভর নাকি? না, পারমাণবিক ভর নয়, পারমাণবিক ক্রমাঙ্ক। আধুনিক পর্যায় সারণী কিসের ভিত্তিতে গড়ে উঠেছিল? পারমাণবিক ক্রমাঙ্ক। পারমাণবিক ভর বলে তো ভুল হয়ে যাবে ব্যাপারটা। পারমাণবিক ক্রমাঙ্ক, পারমাণবিক ক্রমাঙ্কের ভিত্তিতেই আধুনিক পর্যায় সারণী গঠন হয়েছিল। তাহলে এবার কি হলো? মেন্ডেলিভের যে পর্যায় সূত্র তিনি দিয়েছিলেন সেটা কি হলো? সংশোধন হয়ে গেল। এবং নিলস বোর প্রথম কি আনছেন? আধুনিক পর্যায় সারণীকে সংস্কার করছেন, তিনি নতুন করে একটা পর্যায় সারণী তিনি বানাচ্ছেন। তাই যেহেতু তিনি নিলস বোর যেহেতু আধুনিক পর্যায় সারণী এনেছিলেন, তাই এই পর্যায় সারণীকে বলা হয় কি? বোর সারণী, ঠিক আছে? টিচারের টুকু নেওয়া হোক আগে। ঠিক আছে, এরপরে আমরা কি বলবো? আমরা আধুনিক পর্যায় সারণীর বৈশিষ্ট্য পড়বো। আমরা আজকে বললাম যে ওপর আমরা একটা হালকা পড়ে নিব, উপর একটা পড়বো, ভিতরে ডিপলি পড়বো না আজকে আধুনিক পর্যায় সারণী সম্বন্ধে। তো আমরা যেরকম আগে আলোচনা করেছি, মেন্ডেলিভের পর্যায় সারণীতে শ্রেণী কতগুলো ছিল? 8টা ছিল, পর্যায় 7টা ছিল। এবং মেন্ডেলিভের পর্যায় সারণীকে যখন সংস্কার করা হয়, অর্থাৎ যখন নিষ্ক্রিয় গ্যাসগুলো যখন অ্যাড করা হয়, তখন সেখানে 9টা গ্রুপ আসে। পর্যায় 7টায় থাকে কিন্তু গ্রুপ 9টা আসে। তো আধুনিক পর্যায় সারণীতে কটা গ্রুপ, কটা পিরিয়ড আছে বা পর্যায় আছে, সেটা আমরা আজকে আলোচনা করব। তো আধুনিক পর্যায় সারণী, এতে পর্যায় কটা? পর্যায় বা পিরিয়ড কটা আছে? 7টি। এতেও 7টি আছে। এবং শ্রেণী, এতে শ্রেণী কটা আছে? শ্রেণী বা গ্রুপ কটা আছে? 18টি। 18টি শ্রেণী বা গ্রুপ আছে, ঠিক আছে? আমি প্রথম থেকে যদি শুরু করি, 1, 2, 3,
4 5 6 7, এই 1 থেকে 7 6 পর্যন্ত সবগুলো পর্যায়ে পূর্ণ হয়ে আছে, মানে সবগুলো পর্যায়ে মৌল দ্বারা ভর্তি হয়ে আছে। কিন্তু 7 নাম্বার যে পর্যায়টা আছে, এই 7 নাম্বার পর্যায়টা কিন্তু পূর্ণ নয়। 7 নাম্বার পর্যায়তে এখনো মৌল ঢুকবে, ঠিক আছে? 7 নাম্বার পর্যায়টা এখনো পূর্ণ হয়নি, কিছু কিছু মৌল প্রকৃতিতে আছে যেগুলো ওখানে ঢুকবে, ঠিক আছে? অর্থাৎ পর্যায়টি অসম্পূর্ণ। তাহলে এটাও কোশ্চেন দিয়ে দেয় যে পর্যায় সারণীতে কোন পর্যায়টি অসম্পূর্ণ? 7 নম্বর পর্যায়টি। ইজি ব্যাপার, তাই তো? ঠিক আছে, লেখা হলো। তারপরে দেখো, এটা তো আমরা আগেও পড়েছি যে আমরা যখন শ্রেণী বরাবর উপর থেকে নিচে আসবো তখন আমরা যাতে ধর্মের মৌলগুলো প্রত্যেকের ধর্মের মিল খুঁজে পাবো। অর্থাৎ প্রথমকার যে মৌল থাকবে তার শেষ কক্ষপথে যদি একটা ইলেকট্রন থাকে, সবকটার যতগুলো মৌল থাকবে উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন হবে। প্রথমটা যদি ধাতু হয় বাকি সবগুলো ধাতু হবে, অর্থাৎ ধর্মের মিল পাওয়া যাবে। শ্রেণী উপর থেকে নিচে আসলে ধর্মের মিল পাওয়া যায়। কিন্তু একটা জিনিস যেটা আমি এখনো পর্যন্ত বলিনি, এবার সেটা বলবো। দেখো, এটা খুব ইন্টারেস্টিং লাগবে। দেখ, এই পয়েন্টটা আমরা যখন পুরো ডিপলি যখন পর্যায় সারণী আলোচনা করবো তখন এই পয়েন্টটা বলবো, এখন দেখালে বুঝতে পারবে না, ঠিক আছে? আমি একটা পর্যায় সারণী বড় একটা চার্ট বানাবো, বড় একটা চার্ট বানাবো, তারপরে ওটা তখন দেখাবো। তো ঠিক আছে, এবার আমরা একটা ছকের মাধ্যমে দেখি। দেখো, এখানে দেখবো পর্যায়। প্রথমে আমরা পর্যায় সম্বন্ধে কথা বলি, আমি পর্যায়ের ভিতরে ঢুকবো না, পর্যায় শুধু বাইরে থেকে আমরা লক্ষ্য করবো। এটা 1 নম্বর পর্যায়। কটা পর্যায় আমাদের আধুনিক পর্যায় সারণীতে? 7টা পর্যায়। তাহলে 3, ওটা হলো 4টা, হলো 5টা, হলো 6টা, হলো 7টা, ঠিক আছে? 7টা পর্যায়ে আমি নাম লিখলাম। এবার এই পর্যায়গুলো কিন্তু বিভিন্ন নামে রাখা হয়। তাহলে পর্যায়ের নাম, তাহলে এদের নাম, পর্যায়ের নাম হতো আমি নাম লিখলাম, শুধু সিম্পল, অত বড় লিখলাম না, টাইম শুধু নষ্ট হবে, তোমরা লিখে দেবে। তো পর্যায়, এই পর্যায়ে 1 নম্বর পর্যায়কে কি নামে ডাকা হয়? অতি হ্রস্ব পর্যায়, কারণ এদের মৌলের সংখ্যা সব থেকে অল্প। অতি হ্রস্ব পর্যায় 1 নম্বর পর্যায়। 1 নম্বর পর্যায়ে মোট মৌল কটা? 2টি। কে কে আছে? প্রথমে আছে হাইড্রোজেন, আর লাস্ট শেষে আছে হিলিয়াম। এই দুটোই মৌল, বাকি মৌল নেই। 1 নম্বর পর্যায়ে কথা গেল। 2য় নম্বর পর্যায়, এটা হচ্ছে প্রথম হ্রস্ব পর্যায়। সবই ছোট ছোট, মানে এগুলোতে মৌলের সংখ্যা খুব বেশি নেই, তার জন্য ছোট ছোট মৌল তো আছে, এবং এই পর্যায়গুলো খুব ছোট, তার জন্য একে বলা হচ্ছে কি প্রথম হ্রস্ব পর্যায়। মৌলের সংখ্যা এখানে কম আছে। এখানে কটা মৌল আছে? মোট 8টা মৌল। প্রথম মৌল হচ্ছে কি লিথিয়াম, হ্যাঁ, এবং তারপরে মৌলটা হচ্ছে কি নিয়ন। ঠিক আছে, প্রথম মৌলটা হচ্ছে কি লিথিয়াম, প্রথম লিথিয়াম দিয়ে শুরু হয়, পর্যায়টা লিথিয়াম দিয়ে শুরু হয় এবং নিয়ন দিয়ে শেষ হয়। মানে এখানে আমি লিখে রাখি ফার্স্ট মৌল, এটা হচ্ছে ফার্স্ট মৌল, আর এটা হচ্ছে কি লাস্ট মৌল। অর্থাৎ এটা দিয়ে পর্যায়টা শুরু হচ্ছে এবং এটা দিয়ে পর্যায়টা শেষ হচ্ছে। তাহলে এখানে তোমার খুব একটা, এবার আমি পুরোটা লিখে তারপরে বলছি। 3 নম্বর মৌলটা, 3 নম্বর যে পর্যায়টা আছে দেখো, এটাকে বলা হয় কি দ্বিতীয় বা সেকেন্ড হ্রস্ব পর্যায় বা দ্বিতীয় হ্রস্ব পর্যায়। এভাবে দাগ মেরে দিলাম, তোমরা লিখে নেবা, আমি শুধু এভাবে টাইম বাঁচানোর জন্য এরকম করছি। দ্বিতীয় হ্রস্ব পর্যায়। তাহলে 3 নম্বর যে পর্যায়টা আছে ওটাতে কতটা মৌল থাকবে? যেটা হ্রস্ব পর্যায়, তাহলে এখানেও 8টাই মৌল থাকবে, ঠিক আছে? এবং এই পর্যায়টা কোন মৌল দিয়ে শুরু হয়? এই পর্যায়টা শুরু হয় সোডিয়াম দিয়ে। সোডিয়াম দিয়ে শুরু হয় এবং শেষ হয় কোনটা দিয়ে? শেষ হয় আর্গন দিয়ে। প্রথমে লেখো
হলো, লেখা হলো। তারপরে দেখো 4 নম্বর যে পর্যায়টা আছে, এবার আমরা ওখানে 4 নম্বর পর্যায়, এই পর্যায় থেকে শুরু হয় দীর্ঘ পর্যায়, যেটা বা দীর্ঘ পর্যায়, মানে এবার কিন্তু মৌলের সংখ্যাতে বাড়তে থাকছে। তো এটা হচ্ছে কি প্রথম দীর্ঘ পর্যায়, এটা যেমন প্রথম হর্ষ পর্যায় ছিল, মানে এখানে 8 নম্বর দেখো প্রথম শুরু হয়েছে, তার জন্য বলছে কি প্রথম হর্ষ পর্যায়, এটা হচ্ছে দ্বিতীয় হর্ষ পর্যায়, এটা হচ্ছে প্রথম দীর্ঘ পর্যায়। এবার এখানে দেখো মৌলের সংখ্যা বেশি হবে, দেখো দীর্ঘ পর্যায়। তো এইটাতে মৌল করা থাকে 18টি মৌল থাকবে এখানে, এখানে কি থাকবে 18টা মৌল থাকবে। এবং এই যে পর্যায়টা শুরু হচ্ছে 4 নম্বর পর্যায়, 4 নম্বর পর্যায়টা শুরু হয় কি দিয়ে, পটাশিয়াম দিয়ে, এবং শেষ হয় দিয়ে কি দিয়ে, ক্রিপ্টন দিয়ে। এরপর আসছে দ্বিতীয়, এটা কিন্তু এই যে আমি চার্টটা বানিয়ে দিয়েছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চার্ট, বইও ছায়া বইও আছে, আমি এভাবে লিখেও দিচ্ছি, সুবিধা হবে তোমাদের। এটা হচ্ছে দ্বিতীয় দীর্ঘ পর্যায়। তাহলে এটা যদি দ্বিতীয় দীর্ঘ পর্যায় হয়, তাহলে কটা মৌল থাকবে, 18টা, এখানেও 18টা থাকবে। এই পর্যায়টা শুরু হয় কি দিয়ে, আরবি রুবিডিয়াম, এবং শেষ হয় কি দিয়ে, জেনন দিয়ে। রুবিডিয়াম দিয়ে শুরু হচ্ছে এবং জেনন দিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে। 6 নম্বর পর্যায় যেটা আছে, একে বলা হয় কি, 6 নম্বর পর্যায়কে বলা হয় অতি দীর্ঘ পর্যায়, মানে এতে মৌলটা বেশিই আছে, অতি দীর্ঘ পর্যায়। তাহলে যদি অতি দীর্ঘ পর্যায় হয়, তাহলে মৌল কটা থাকবে, এখানে 32টা মৌল আছে। এটা শুরু হয় কি দিয়ে, সিজিএম দিয়ে শুরু হয় এবং শেষ হয় কি দিয়ে, রেডন দিয়ে শেষ হয়। 7 নম্বর পর্যায়ের নাম আমরা একটু আগে বললাম, আমরা বললাম কি যে এই পর্যায়টা অসম্পূর্ণ, পূর্ণ হয়নি, এটাতে যে যতগুলো মৌল থাকার দরকার ততগুলো কিন্তু মৌল নেই, অর্থাৎ পর্যায়টা এখনো অসম্পূর্ণ হয়ে আছে। কিন্তু তার মানে কি মৌল ঢুকবে না, অবশ্যই ঢুকবে। মৌল আবিষ্কার যদি করা হয় তাহলে এই পর্যায়ে ঢুকবে, মৌল যখন আবিষ্কার হবে তখন এই পর্যায়ে ঢোকা হবে, তার জন্য কি এই ঘরটা ফাঁকা দেওয়া আছে। এই পর্যায়কে বলা হয় কি, অসম্পূর্ণ পর্যায়, কিন্তু পর্যায়টি সম্পূর্ণ হয়নি। এই পর্যায়টা হচ্ছে কি অসম্পূর্ণ পর্যায়। এখানে 32টা মৌল থাকার কথা, কিন্তু আছে 28টি। 32টা মৌল থাকার কথা, 32টা থাকার কথা, মানে আমি এখানে এরকম লিখে দিয়েছি 32 বা 28, ঠিক আছে। মানে 32টা থাকার কথা, কিন্তু আছে কটা, আছে 28টি। এবার তোমাদের বইয়ে ছায়াবেও লেখা থাকবে। এই পর্যায়টি শুরু হয় ফ্রান্সিয়াম দিয়ে, আমি এটা নীল কালার করলাম কারণ এটা এই পর্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ পর্যায়টা অসম্পূর্ণ, আর এই কোশ্চেনটাই দেয়, ঠিক আছে। তো 32টা মৌল থাকার কথা, কিন্তু আছে 28টা, এবং ফ্রান্সিয়াম দিয়ে শুরু হয়, পর্যায়টা ফ্রান্সিয়াম দিয়ে শুরু হয়, কিন্তু শেষ কোন মৌল দিয়ে হয় তা আমরা জানি না, অর্থাৎ এটা ফাঁকা থাকবে, ঠিক আছে। তো এগুলো 7টা পর্যায়। কার্বনের নাম তোমরা প্রথম থেকে বলি, দেখো প্রথম পর্যায়ের নাম হচ্ছে অতি হ্রস্ব পর্যায়, এতে দুটো মৌল থাকে, প্রথম শুরু হয় হিলিয়াম দিয়ে, তারপর শেষ হয়, সরি প্রথম শুরু হয় হাইড্রোজেন দিয়ে, শেষ হয় হিলিয়াম দিয়ে। সেকেন্ড যে পর্যায়টা আছে ওকে বলা হচ্ছে কি প্রথম হ্রস্ব পর্যায়, এখানে এখন 8টা মৌল থাকে, লিথিয়াম দিয়ে পর্যায়টা শুরু হয়, নিয়ন দিয়ে শেষ হয়ে যায়। 3 নম্বর যে পর্যায়টা আছে একে বলা হয় দীর্ঘ হ্রস্ব পর্যায়, এখানেও 8টা মৌল থাকে, এই পর্যায়টা সোডিয়াম দিয়ে শুরু হয় এবং শেষ হয় আর্গন দিয়ে। 4 নম্বর যে পর্যায়টা আছে একে বলা হয় প্রথম দীর্ঘ পর্যায়, অর্থাৎ এখান দিয়েই প্রথম, মানে বড় বড় মৌলরাই বেশি মৌল ঢুকতে শুরু করে এই পর্যায়ে। তো একে বলা হয় কি প্রথম দীর্ঘ পর্যায়, এখানে 18টা মৌল থাকে, পর্যায়টি শুরু হয় পটাশিয়াম দিয়ে, শেষ হয় ক্রিপ্টন দিয়ে, ঠিক আছে। 5 নম্বর পর্যায়কে বলা হয় দ্বিতীয় দীর্ঘ পর্যায়, এই পর্যায়ে থাকে 18টি মৌল, এখানেও 18টি মৌল থাকছে, শুরু হয় রুবিডিয়াম দিয়ে, এবং শেষ হয় জেনন দিয়ে, ঠিক আছে। 6 নম্বর যে পর্যায়টা আছে একে বলা হয় অতি দীর্ঘ পর্যায়, 6 নম্বর পর্যায়কে বলা হয় কি অতি দীর্ঘ পর্যায়। যেহেতু অতি দীর্ঘ পর্যায়, তাহলে এখানে মৌল থাকছে কটা, 32টা। পর্যায়টি শুরু হয় সিজিএম দিয়ে, শেষ হয় রেডন দিয়ে। আর এই পর্যায়ের কথা তো বলার দরকার নেই, আমরা সবাই জানছি এটা পর্যায়কে বলা হচ্ছে অসম্পূর্ণ পর্যায়। মৌল থাকা উচিত হচ্ছে 32টা, কিন্তু আছে 28টা। পর্যায়টি শুরু হয় ফ্রান্সিয়াম দিয়ে এবং শেষ কোন মৌল দিয়ে হয় জানা নেই।
দেখো ইন্টারেস্টিং ব্যাপারটা আমি যেটা বলতে গিয়ে বললাম না, সেটা হচ্ছে কি, দেখো এই যে ধাতুগুলো তোমরা দেখতে পাচ্ছ, আমরা পরে লেকচারে আলোচনা করবো। এই যতগুলো এখানে ধাতু আছে সবগুলো ধাতু, এবং ধাতুগুলো হচ্ছে ক্ষার ধাতু। ये हा ली ना के रब से फरियाद, ঠিক আছে। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, তো এই প্রত্যেকে এদেরকে বলা হয় কি ক্ষার ধাতু। তো দেখো পর্যায় যখন শুরু হয় তখন ক্ষার ধাতু দিয়ে শুরু হয় এবং শেষ হয় ক্ষারের দ্বারা নিষ্ক্রিয় মৌলগুলো বা নিষ্ক্রিয় গ্যাসের দ্বারাই পর্যায়গুলো শেষ হচ্ছে। তো এটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার। তাহলে এখান থেকে কিন্তু একটু মনে রাখা আমাদের সুবিধা হবে। আমরা যদি কি করি, ওই পর্যায়ে প্রথম মৌলগুলো মনে রাখি, অর্থাৎ খাদ্যগুলো মনে রাখি, আর নিষ্ক্রিয় গ্যাসগুলোর নাম আমাদের যদি মনে থাকে, তাহলে আমরা ইজিলি কি করতে পারবো, পর্যায়গুলো প্রথম মৌল এবং শেষ মৌল বলতে পারবো। কোশ্চেন দিয়েও দেয় অনেক সময়, মানে আমি কোশ্চেন করে তো এরকম কোশ্চেন একটা থাকবে, ঠিক আছে। তো এগুলো পর্যায়ের কথা। এবার এটা তোমরা আশা করে লিখে নিয়েছো, লিখে নাওনি দেখে নেবা তোমরা কি করবা, তোমাদের পার্সোনাল ব্যাপার, এগুলো লিখে নিবা, এগুলো দরকার আছে এই কোশ্চেনটা। এরপরে আমরা তো গেলাম আধুনিক যে পর্যায় সারণী আমরা পড়ছি, তার পর্যায় সম্বন্ধে আমরা বললাম। এবার আমরা তাদের শ্রেণীগুলো সম্বন্ধে আলোচনা করব। আধুনিক পর্যায় সারণীতে শ্রেণী কতগুলো আছে আমরা বললাম, 18টি শ্রেণী আছে। তো চলো আলোচনা করতে শুরু করে দিই আমরা। শ্রেণী 1, 2, তারপরে 3 থেকে 12 পুরো বাদ, 1, 2, 3 থেকে 12 পুরো বাদ, আবার 13 থেকে শুরু, 13 থেকে আবার 17। এই যে এই কয়টি গ্রুপ, কটা গ্রুপ হচ্ছে, এই যে কটা গ্রুপ আছে, এই যে কটা গ্রুপ, এই 60টা মোটামুটি 60টা গ্রুপ হচ্ছে। এই 60টা গ্রুপ হচ্ছে কি মেন, মানে এই মৌলগুলো মেন মৌল, মানে প্রতিনিধি মৌল বা আদর্শ মৌল বলা যেতে পারে এগুলোকে। তো এই 1, 2 এবং 13 থেকে 17 এই কটা গ্রুপে যে সমস্ত মৌলগুলো আছে এদেরকে বলা হচ্ছে কি আদর্শ মৌল। কি বলা হচ্ছে, আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল। তাহলে বাকি হলো আমাদের, যদি আমরা এখানে 1, 2, 13 থেকে 17 ধরলাম, তাহলে বাকি যাচ্ছে আমাদের কোন গ্রুপটা, বাকি যাচ্ছে আমাদের 12 থেকে, না সরি 3 থেকে 12 বাদ যাচ্ছে আমাদের, 3 থেকে 12 এই গ্রুপটা আমাদের বাদ যাচ্ছে। তো এই যে গ্রুপটা আছে এই গ্রুপের মৌলগুলোকে বলা হয় কি সন্ধিগত মৌল। আজকে আমরা সব উপর আলোচনা করছি, এরপরে কিন্তু এই গ্রুপগুলো সম্বন্ধে আমাদের ডিপলি আলোচনা হবে। যে সন্ধিগত মৌল 3 থেকে 12 যে সমস্ত গ্রুপের মৌলগুলো আছে এদেরকে বলা হচ্ছে কি সন্ধিগত মৌল, ঠিক আছে। 1 নম্বর যে গ্রুপটা আছে ওই গ্রুপের মৌলগুলোকে বলা হয় কি ক্ষার ধাতু। আমরা একটু আগে বললাম যে ক্ষার ধাতু দিয়ে পর্যায় শুরু হয় এবং নিষ্ক্রিয় গ্যাস দিয়ে পর্যায় কি হচ্ছে শেষ হচ্ছে। 1 নম্বর গ্রুপের যে সমস্ত মৌলগুলো আছে তাদেরকে বলা হচ্ছে কি ক্ষার ধাতু, শুধুমাত্র কি হাইড্রোজেন ব্যতীত, মানে হাইড্রোজেনকে বাদ দিতে হবে, হাইড্রোজেনটা নয়, হাইড্রোজেন ব্যতীত বাকি যে সমস্ত মৌলগুলো আছে ওই মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু, ঠিক আছে। তো এবার আমরা গ্রুপ আসি কততে, গ্রুপ 2 এ আসবো। গ্রুপ 2 এর মৌলগুলোকে বলা হয় কি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ঠিক আছে, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 11 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে এদেরকে বলা হয় মুদ্রা ধাতু, মুদ্রা ধাতু। গ্রুপগুলোর নাম কিন্তু মনে রাখতে হবে, মানে কোন গ্রুপের মৌলগুলোকে কি বলা হয় এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। তারপরে বলছে কি 16 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে তাদেরকে বলা হয় কি চ্যালকোজেন মৌল, এদেরকে বলা হয় কি চ্যালকোজেন
মৌল। ঠিক আছে, লেখো এই দুটো আগে। তারপরে গ্রুপ 17 যে মৌলগুলো আছে, হ্যাঁ গ্রুপ 17 যে মৌলগুলো আছে সেই গ্রুপ 17 মৌলগুলোকে কি বলা হচ্ছে? হ্যালোজেন মৌল। কি বলা হয়? হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল বলা হয় সামুদ্রিক লবণ উৎপাদন। কেন বলা হচ্ছে বলো তো, কে বলতে পারবে? সামুদ্রিক লবণ উৎপাদন, কারণ এই যে গ্রুপ 17 নম্বর আছে না, এই গ্রুপ 17 নম্বরে একটা মৌল আছে যেটার নাম হচ্ছে ক্লোরিন। এবং এই ক্লোরিনের সঙ্গে আমরা যখন জানি যে সোডিয়ামের যখন বিক্রিয়া হয় তখন আমরা খাদ্য লবণ উৎপন্ন হচ্ছে, তার জন্য সামুদ্রিক লবণ হচ্ছে। শুধু ক্লোরিন বলে নয়, ফ্লোরিন টোরিন যেগুলো থাকে না, সমস্ত মৌলগুলোই ওগুলো লবণ তৈরিতে সাহায্য করে। তার জন্য এই গ্রুপটাকে হ্যালোজেন মৌলতে বলা হয়, তাছাড়া সামুদ্রিক লবণও বলা হয়। গ্রুপ 18 নাম্বার আমরা সবাই জানি, এটা অনেক আগে থেকে পড়ে আসছি। গ্রুপ 18 নাম্বারে কারা থাকে? এগুলো ইজি ব্যাপার। গ্রুপ 18 নাম্বার থাকছে কারা? নোবেল গ্যাসগুলো, নিষ্ক্রিয় মৌলগুলো। এবং এখানে পর্যায় সারণী, মানে আমাদের যে আধুনিক পর্যায় সারণী এই নোবেল গ্যাস দিয়েই শেষ হয়। তাহলে পর্যায় শুরু হচ্ছে 1 নম্বর মৌল দিয়ে, ক্ষার ধাতু দিয়ে, যেখানে হাইড্রোজেন বাদ দিয়ে আমরা সবাইকে ক্ষার ধাতু বলবো। এবং পর্যায় শেষ হয় কোনগুলো দিয়ে? নোবেল গ্যাস দিয়ে শেষ হয়। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। আমরা আজকে আলোচনা করলাম যে মেন্ডেলিভে যে পর্যায়সূত্র দিয়েছিলেন যেটা ভুলটাকে আমরা আজকে সংশোধন করলাম, দেখলাম। অর্থাৎ মেন্ডেলিভ যে গুরুত্ব দিয়েছিলেন পারমাণবিক ভরকে, সে পারমাণবিক ভরকে গুরুত্ব দিয়ে ভুল করে দিয়েছিলেন। পারমাণবিক ক্রমাঙ্ককে গুরুত্ব দিতে হতো। ঠিক আছে, আর আমরা আজকে ক্লাসে কি পড়লাম? আধুনিক পর্যায় সারণী। পুরো ভিতরে আজকে গেলাম না, মানে গ্রুপগুলোর নাম, কোন গ্রুপে কী নামে ডাকা হয়। যেমন দেখো 1, 2, 13 থেকে 17 সবাই আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল, এরকমভাবে বিভিন্ন গ্রুপের বিভিন্ন নাম রাখা হয়। একরকমভাবে আমরা পর্যায়গুলোর নামও পড়লাম। এর পরের ক্লাসে আমরা যখন পড়বো লেকচার 5 পিরিয়ডিক টেবিলের, তখন এই গ্রুপগুলোর সম্বন্ধে আমরা ডিপলি একটু জানবো। ঠিক আছে, তো আজকের ক্লাস থাকছে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। এবং এই ক্লাসে যদি কোনো অসুবিধা মনে হয়, কোনো জিনিসের ডাউট মনে হয়, কোনো জিনিস যদি বুঝতে না পারা যায়, অবশ্যই কমেন্ট করবা। ভিডিও ভালো লাগলে লাইক করবা, সাবস্ক্রাইব করবা চ্যানেলগুলোকে, যাতে আমরা তোমাদের মধ্যে যেতে পারি। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই।